হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু একাডেমিক পাঠশালা 360। আজকের ক্লাসে থাকছে জিকে মক টেস্ট 1। বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতির জন্য বেছে নেওয়া হয়েছে 30টি গুরুত্বপূর্ণ ও পরীক্ষামুখী জিকে প্রশ্ন। প্রতিটি প্রশ্ন মনোযোগ সহকারে পড়ো এবং তারপর উত্তর দেওয়ার চেষ্টা করো। শেষে নিজের স্কোর মিলিয়ে দেখাও ও বুঝে নাও তোমার প্রস্তুতি কতটা এগিয়েছে। চলো শুরু করা যাক আজকের মক টেস্ট 1। দেখো, এই মক টেস্ট 1-এ আমরা টোটাল 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেগুলো বোঝার চেষ্টা করব যে পরীক্ষার জন্য কতটা উপযোগী। দেখো, প্রথম প্রশ্ন কি দেওয়া আছে। দেখো, বিখ্যাত আইহোল প্রশস্তি থেকে চালুক্য রাজবংশের কোন সম্রাটের কৃতিত্ব ও হর্ষবর্ধনের সাথে তার যুদ্ধের বিবরণ জানা যায়? বলো। প্রতিটা প্রশ্ন বাছাই করা এবং কোন এক্সামে এসছে সেটাও কিন্তু নিচে এখানে আমি লিখে দিয়েছি, দেখবে এবং নিজেরা করার চেষ্টা করবে। বলো। উত্তর হয়ে যাবে দ্বিতীয় পুলকেশী, অপশন বি হয়ে যাবে উত্তর। ওকে, বলো তো এটা কোন বংশের? চালুক্য বংশের। দেখো এখানে দেওয়াই আছে কোন বংশের রাজা ছিল, চালুক্য বংশের রাজা ছিল। ওকে, এই চালুক্যের রাজধানী কি ছিল বলো তো? চালুক্যর রাজধানী কি ছিল? চালুক্যর রাজধানী ছিল বাদামি বা বাতাপি। ওকে, বাতাপি, বাদামি বা বাতাপি ছিল এর রাজধানী। বোঝা গেল? আইহোল, এই যে আইহোল যে প্রশস্তি, এর রচয়িতা কে ছিল বলতে পারবে? এর রচয়িতা ছিল রবি কীর্তি। কে ছিল? রবি কীর্তি। রবি কীর্তি। ওকে, রবি কীর্তি ছিল এই আইহোল প্রশস্তির রচয়িতা। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্টের কোন ঐতিহাসিক মামলার রায়ে প্রথমবার সংবিধানের মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন তত্ত্বটি প্রবর্তিত হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বলো, সুপ্রিম কোর্টের কোন ঐতিহাসিক মামলার রায়ে প্রথমবার সংবিধানের মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন তত্ত্বটি প্রবর্তিত হয়েছিল? বলো, কবে হয়েছিল? কোন ঐতিহাসিক মামলার রায়ে? বলো, কি হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে কেশবানন্দ ভারতী মামলা, 1973। ওকে, তাহলে মনে থাকবে কেশবানন্দ ভারতী মামলা 1973-এর সাহায্যে প্রথমবার সংবিধানের মৌলিক কাঠামো তত্ত্বটি প্রবর্তিত হয়েছিল। সুপ্রিম কোর্ট কবে রায় দিয়েছিল সেটাও মনে রাখবে, এটা হয়েছিল 24 এপ্রিল। 24 এপ্রিল কত? 1973। বোঝা গেল? এটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। নেক্সট, দিল্লির সুলতানি আমলে ইক্তা প্রথা কে আনুষ্ঠানিকভাবে প্রবর্তন ও প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন? বলো, ইক্তা প্রথা কে প্রবর্তন ও প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন? কে দিয়েছিলেন? কে দিয়েছিলেন? দিয়েছিলেন ইলতুৎমিশ। বোঝা গেল? অপশন বি হয়ে যাবে উত্তর, ইলতুৎমিশ। নেক্সট, দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবনের দরবারে পারস্যের কোন বিখ্যাত প্রথা সিজদা ও পাইবোস চালু হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বলো, গিয়াসউদ্দিন সুলতান, দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবনের দরবারে পারস্যের কোন বিখ্যাত প্রথা সিজদা ও পাইবোস চালু হয়েছিল? বলো, কোন বিখ্যাত প্রথা? সরি, এটা হচ্ছে গিয়ে এই, হ্যাঁ, চালু হয়েছিল যেটা, এইটার মানেটা কি জানতে চেয়েছে। সরি, এটার মানে জানতে চেয়েছে। দেখো, সিজদা, এই সিজদার মানে হচ্ছে কি বলতো? এই যে সুলতানের সামনে নতজানু হওয়া, এই টার্মটা মনে রাখবে। ওকে, হ্যাঁ, এটা প্রশ্নটা এখানে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সিজদা ও পাইবোস দিল্লির সুলতান কার দরবারের জন্য অ্যাপ্লিকেবল ছিল? ঠিক আছে, কার জন্য? গিয়াসউদ্দিন বলবন, এটা প্রশ্ন ছিল। ঠিক আছে, আর এখানে এটা জানতে চেয়েছে এটার মানেটা কি। সিজদা, যে সিজদা প্রথা, এর মানে কি? সুলতানের সামনে নতজানু হয়ে বসা। ওকে, আর পাইবোস তার পদচুম্বন করা। মনে থাকবে, পাইবোস আর সিজদার মানে জানতে চেয়েছে, তাহলে অপশন এ হয়ে যাবে উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বলছে শিবাজির অষ্টপ্রধান মন্ত্রিসভার বৈদেশিক মন্ত্রী বা ফরেন মিনিস্টারকে কি বলা হতো? স্টার মার্কস দিয়ে রাখো। এইসব প্রশ্নগুলো না আপকামিং এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা ডব্লিউবিসিএস মেইনস প্লাস হচ্ছে এসএসসি সিজিএল এর মতো কোশ্চেনে পরীক্ষায় এসছে। বলো,
শিবাজির রাষ্ট্রপ্রধান, মন্ত্রিসভার বৈদেশিক মন্ত্রী বা ফরেন মিনিস্টার কে ছিলেন? কে ছিলেন? কে ছিলেন? ছিলেন সুমন্ত। ওকে, মনে থাকবে সুমন্ত ছিলেন। অপশন বি হয়ে যাবে উত্তর। এটা মন্ত্রিসভার বৈদেশিক মন্ত্রী বা ফরেন মিনিস্টার ছিলেন। বুঝতে পারলে? শিবাজির অষ্টপ্রধানে টোটাল কটা মন্ত্রী ছিলেন? 8টা। কত এখানে লেখাই আছে, 8টা মন্ত্রী ছিল। এই যে অষ্টপ্রধান, 8টা মন্ত্রী ছিল। ওকে, আর এই যে পেশোয়া, পেশোয়া মানে জানো কি কি ছিল? পেশোয়া প্রধানমন্ত্রী। ওকে, আর সুমন্ত কি হয়ে গেল? সে ফরেন মিনিস্টার বা বিদেশ মন্ত্রী। হ্যাঁ, আরেকটা এই যে অমাত্য, অমাত্য মানে কি বলতো? অমাত্য, অমাত্য মানে হচ্ছে কি অর্থমন্ত্রী। কি মন্ত্রী? অর্থমন্ত্রী। ওকে, বা রাজস্ব মন্ত্রী, অর্থমন্ত্রী। বোঝা গেল? অর্থমন্ত্রী বা রাজস্ব মন্ত্রী। আর এই যে পণ্ডিতরাও, পণ্ডিতরাও মানে কি? এটা হচ্ছে গিয়ে তোমার ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হতো এখানে। ঠিক আছে, ধর্মীয় বিষয় যারা আলোচনা করতে তাদের পণ্ডিতরাও বলা হয়। বোঝা গেল? নেক্সট প্রশ্ন। 1934 সালে বোম্বেতে কার সভাপতিত্ব কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল? বলো। 1934 সালে বোম্বেতে কার সভাপতিত্বে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল? কার নেতৃত্বে বা কার সভাপতিত্বে? বলো। উত্তর হয়ে যাবে আচার্য নরেন্দ্র দেব। অপশন বি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? কত সালে? এখানে দেওয়া আছে 1934 সাল। ওকে, মনে থাকবে। কোথায় স্থান? কোথায়? বোম্বেতে। প্রশ্নগুলো কিন্তু আসবে স্থান বোম্বেতে। ওকে, সভাপতি কে ছিলেন? আচার্য নরেন্দ্র দেব। নেক্সট। 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার দিনটিকে সমগ্র বাংলায় অরন্ধন দিবস হিসাবে পালনের ডাক কে দিয়েছিলেন? বলো, কে দিয়েছিলেন? কে দিয়েছিলেন? দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনটিকে তিনি রাখি বন্ধন ও অরন্ধন পালনের আহ্বান দিয়েছিলেন। ওকে, রাখি বন্ধন ও অরন্ধন দিবস দুটো দিনই পালনের জন্য তিনি ডাক দিয়েছিলেন। কবে? 1905 সালের 16ই অক্টোবর। ওকে, এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মনে থাকবে। নেক্সট প্রশ্ন দেখো। ঋগ্বেদে বিখ্যাত 10 রাজার যুদ্ধ ব্যাটেল অফ 10 কিংস কোন নদীর তীরে সংগঠিত হয়েছিল? বলো, 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে সংগঠিত হয়েছিল? কোন নদীর তীরে সংগঠিত হয়েছিল? পারগ্গি বা রাভি নদীর তীরে। ওকে, পারগ্গি বা রাভি নদীর তীরে। এখানে কে জিতে গেছিলেন বলতো? এই যে এই 10 রাজার যুদ্ধে কে জিতেছিলেন? বিজয়ী হয়েছিলেন সুদাস। সুদাস, এই প্রশ্নটাও আসে। ওকে, সুদাস জয়লাভ করেছিলেন। বোঝা গেল? আর এই সুদাস ছিলেন ভরত গোষ্ঠীর রাজা। ভরত, ভরত গোষ্ঠীর রাজা। ওকে, ভরত গোষ্ঠীর রাজা, গোষ্ঠীর রাজা। বোঝা গেল? ভরত গোষ্ঠীর রাজা ছিলেন কে? এই সুদাস। তিনিই কিন্তু এই 10 রাজার যুদ্ধে জয়লাভ করেছিলেন। ওকে, কোথায় হয়েছিল? রাভি নদী বা পারগ্গি নদীর তীরে। নেক্সট প্রশ্ন। কেরালা এবং তামিলনাড়ুকে সংযোগকারী পশ্চিমঘাটের বিখ্যাত কোন গিরিপথটি পালাক্কাড গ্যাপ নামে পরিচিত? আমি যে তোমাদের মাউন্টেইন পাস বা গিরিপথের যে তোমার সেশনটা নিয়েছিলাম, সেই সেশনটা ভালো করে পড়ে এসো। এই সব প্রশ্ন ইজিলি উত্তর দিতে পারবে। দেখো, প্রশ্নটা কিন্তু সিজিএল এবং রেলওয়ের বিভিন্ন এক্সামে এসছে। ওকে, পালাক্কাড গ্যাপ। বলো কোনটা হয়ে যাবে? হয়ে যাবে উত্তর পালঘাট। ওকে, পালঘাট। এটা একটা পশ্চিমঘাটের একটি গুরুত্বপূর্ণ গিরিপথ। ওখানেও এটা পশ্চিমঘাট, পূর্বঘাট এরকম করে দিয়ে দেবে। তাহলে কি পশ্চিমঘাট, এই যে পশ্চিমঘাট গিরিপথ পশ্চিমঘাটের একটি গুরুত্বপূর্ণ গিরিপথ। মনে থাকবে। এটি কে কাকে কাকে যুক্ত করছে? এটা কেরালা আর তামিলনাড়ুকে যুক্ত করছে। পরিবহন ও যোগাযোগের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই পালাক্কাড গ্যাপ বা পালঘাট। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। সিন্ধু নদের অন্যতম প্রধান উপনদী চেনাব হিমাচল প্রদেশে কোন দুটি নদীর মিলিত প্রবাহ হিসাবে পরিচিত? বলো, এই যে চেনাব, এই চেনাব নদীটা হিমাচল প্রদেশে কোন দুটি নদীর মিলিত প্রবাহ হিসাবে পরিচিত? বলো, চেনাব। চেনাব কি হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে চন্দ্র ও ভাগা। ওকে, চন্দ্র ও ভাগা নদীর মিলনেই চেনাব নদী সৃষ্টি হয়েছে। বুঝতে পেরেছ? নেক্সট। ল্যাটেরাইট মৃত্তিকায় নিচের কোন দুটি
কোন দুটি, এটা দুটি হবে, কোন দুটি উপাদানের আধিক্য ও প্রাচুর্য সবচেয়ে বেশি দেখা যায় বলো। ল্যাটেরাইট মাটিতে কি উপাদানের পরিমাণ বেশি, এটাই জানতে চেয়েছে। কোন দুটি উপাদানের পরিমাণ বেশি হবে? লোহা ও অ্যালুমিনিয়াম। ওকে, লোহা ও অ্যালুমিনিয়াম, অপশন বি হয়ে যাবে উত্তর। বুঝতে পেরেছো? নেক্সট, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালভূমি অঞ্চলের অন্তর্গত বারিন্থ ট্র্যাক মূলত কোন ধরনের মৃত্তিকা দ্বারা গঠিত? বারিন্থ ট্র্যাক মূলত কোন ধরনের মৃত্তিকা দ্বারা গঠিত? কোনটি? প্রাচীন পলিমাটি ও ল্যাটেরাইট মৃত্তিকা দ্বারা গঠিত, অপশন বি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? বোঝা গেল? এটা মেনলি তুলনামূলকভাবে এই যে এই মালভূমিটা কিন্তু একটু তুলনামূলক উঁচু ও পুরনো পলল ভূমি। পলল ভূমি মানে কি? পলল ভূমি মানে হচ্ছে গিয়ে তোমার যেখানে পাললিক মাটি দিয়ে এটা বা পলি মাটি দিয়ে তৈরি হয়েছে। বুঝতে পারলে? নেক্সট, প্রশান্ত মহাসাগরে এল নিনো জলবায়ুগত ঘটনার সময় বায়ুমণ্ডলের কোন বিখ্যাত সার্কুলেশন সেল বা কোষটি দুর্বল বা পরিবর্তিত হয়ে যায় বলো। 13 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বলো কোন সেল? এটাই জানতে চেয়েছে কোন সেল এল নিনোর পরে কোন সেল অপরিবর্তিত বা দুর্বল হয়ে পড়ে বলো। পরিবর্তিত বা দুর্বল হয়ে পড়ে কোন কোষটি? কোন কোষটি? ওয়াকার সেল। ওকে, অপশন সি হয়ে যাবে উত্তর, ওয়াকার সেল। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির মোট সদস্য সংখ্যা কত এবং তারা কোথা থেকে নির্বাচিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বলো। এই প্রশ্নটা কিন্তু স্টার মার্কস দিয়ে রাখো। বলো, পাবলিক অ্যাকাউন্টস কমিটির মোট সদস্য সংখ্যা কত এবং তারা কোথা থেকে নির্বাচিত হন? মোট সদস্য সংখ্যা কত? মোট সদস্য সংখ্যা কিন্তু 22, মনে থাকবে। টোটাল সদস্য সংখ্যা 22। 15 জন লোকসভা থেকে আসে এবং 7 জন রাজ্যসভা থেকে আসে। বোঝা গেল? এই মোট হচ্ছে গিয়ে 22, মানে অপশন এ হয়ে যাবে উত্তর। আর কমিটির সভাপতি সাধারণত লোকসভার সদস্য হন। বুঝতে পারলে? এই যে এই কমিটিটার তোমার সভাপতি সাধারণত লোকসভার সদস্য হয়ে থাকেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের 243 আই, হ্যাঁ এটা আই, 243 আই নম্বর ধারা অনুযায়ী রাজ্যের পঞ্চায়েতগুলির আর্থিক অবস্থা পর্যালোচনার জন্য রাজ্য অর্থ কমিশন কে গঠন করে বলো। কে গঠন করে? কে গঠন করে? অপশন সি হয়ে যাবে উত্তর, রাজ্যপাল অবশ্যই এই দায়িত্বটা গ্রহণ করে। ওকে, সাধারণত 5 বছর পর পর এটি গঠন হয়। কত বছর? 5 বছর। 5 বছর পর পর এটি গঠন হয়। ওকে, তাহলে সংবিধানের 243 আই অনুযায়ী রাজ্যপাল রাজ্য অর্থ কমিশন গঠন করতে পারে কত বছর পর পর? 5 বছর পর পর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, কোনো নিম্ন আদালত তার এখতিয়ার বহির্ভূত কাজ করলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে কোন রিট জারির মাধ্যমে তা প্রতিরোধ করে বলো। মোস্ট ইম্পর্টেন্ট, আমি বলেছিলাম সুপ্রিম কোর্টে রিট জারি করতে পারে কত? 32তম আর্টিকেলের মাধ্যমে। আর হাইকোর্টে রিট জারি করতে পারে 226তম আর্টিকেলের মাধ্যমে। এই 32তম আর্টিকেলকেই কি হৃদয় ও আত্মা বলেছেন কে? বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর। আর 226-এর মাধ্যমে তুমি হাইকোর্টে রিট জারি করতে পারবে, আর 32 হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টে রিট জারি করতে পারবে। এটাই বলছে যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে তুমি যদি রিট জারি করতে পারো তাহলে তা কোন রিট জারির মাধ্যমে তা প্রতিরোধ করা যেতে পারে বলো। কোন রিট জারির মাধ্যমে? সেটা হচ্ছে প্রহিবিশন বা নিষেধাজ্ঞার মাধ্যমে। ওকে, মনে থাকবে। আরেকটা আছে দেখো, হেবিয়াস কর্পাস, এগুলো সব রিটের মাধ্যমে। এই হেবিয়াস কর্পাস মানে কি? হেবিয়াস কর্পাস মানে ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার জন্য তুমি এই রিটটা জারি করতে পারবে। বুঝতে পারলে? আর হচ্ছে এই যে ম্যান্ডামাস, এই যে ম্যান্ডামাসটা দেওয়া আছে, এটা কি? কর্তৃপক্ষকে কর্তব্য পালনের নির্দেশ, মানে কর্তব্য তার কি সেটা তাকে নির্দেশ দেওয়াটাই হচ্ছে গিয়ে ম্যান্ডামাস এর রিটের মানে অর্ডার বা নির্দেশ দেওয়া আছে। প্রহিবিশন দেখলাম আমরা, প্রতিরোধ করতে পারে তুমি, ঠিক আছে, প্রতিরোধ করার ক্ষমতা দিয়েছে। আর হেবিয়াস কর্পাস হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা। ওকে, আর এটা দেখো ওয়ারেন্টো, এটার মাধ্যমে কি? এগুলো সব কিন্তু রিটের মধ্যে পড়ছে। এটার মানে হচ্ছে গিয়ে তোমার কোনো ব্যক্তি কোনো অধিকারে সরকারি পদে আছেন তা যাচাই করার ক্ষমতা দেওয়া আছে। বুঝতে পেরেছো?
কোনো ব্যক্তি যদি কোনো অধিকারে সরকারি পদে থাকেন সেটার জন্য পর্যালোচনা করার জন্য এই কুয়ো ওয়ারেন্টও এই রিটটা জারি করা যেতে পারে। বুঝতে পেরেছো? তাহলে রিট কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সাম পারপাস। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। ভারতীয় সংবিধানের নবম তফসিলটি বা 9th শিডিউল কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে প্রথম যুক্ত করা হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, বলো কত কত সাল কত কোন সংশোধনী? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ওকে, 1951। বোঝা গেল? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা প্রথম সংশোধনী অ্যাক্ট কবে হয়েছিল? 1951 সালে। বোঝা গেল? বোঝা গেল? নেক্সট, কোনো আলোক তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে তরঙ্গের কোন ধর্মের কোনো পরিবর্তন হয় না? সায়েন্সের থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বলো। যদি কোনো আলোক তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ বা প্রতিসরণ করে তাহলে তরঙ্গের কোন ধর্মের এক পরিবর্তন হয় না? বলো, নো চেঞ্জ। কোনটা হয় না? ওটা হয় না, হয় না কম্পাঙ্ক, মানে কম্পাঙ্ক বা ফ্রিকুয়েন্সির কোনো চেঞ্জ হয় না। অপশন সি হয়ে যাবে উত্তর। বেগ গতিবেগ পরিবর্তিত হতে পারে, অবশ্যই অবশ্যই পরিবর্তিত হতে পারে। একটা ঘন মাধ্যম থেকে একটা লঘু মাধ্যমে চলে গেল, তাহলে বেগ কিন্তু পরিবর্তন হতে পারে। বুঝতে পারলে? তরঙ্গ দৈর্ঘ্যও পরিবর্তন হতে পারে সেই মানে ইয়ের উপরে মাধ্যমের ঘনত্বের কারণে তরঙ্গ দৈর্ঘ্য তোমার কম বেশি হতে পারে, বাট কম্পাঙ্ক কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট, মানে কি কোনো চেঞ্জ হয় না। নেক্সট প্রশ্ন দেখো। বৈদ্যুতিক ফিউজ তারের ক্ষেত্রে নিচের কোন বৈশিষ্ট্যটি থাকা অত্যন্ত আবশ্যক? বলো। আমরা যে ইলেকট্রিকের যে বৈদ্যুতিক ফিউজ ব্যবহার করি সেখানে সেই তারটার কোন বৈশিষ্ট্যটি থাকা অবশ্যই দরকার? কোনটি দরকার? উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক। ওকে, কারণ কি উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক? কেন? কারণ যখন হট করে প্রচুর পরিমাণে কারেন্ট চলে যাবে তখন সেটা যাতে গলে গিয়ে আমাদের বাকি যে ঘরের ইকুইপমেন্টস গুলো আছে সেগুলো ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে বাঁচাতে পারে, তার জন্য এই উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক যুক্ত আমাদের ফিউজ তারের প্রয়োজন। ওকে, নেক্সট প্রশ্ন। কাচের পাত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড রাখা গেলেও কোন অ্যাসিডটি কাচকে গলিয়ে দেয় বলে কাচের পাত্রে রাখা যায় না? ওকে, বলো নিচের কোন অ্যাসিডটি কাচের পাত্রে রাখা যায় না? এটাই জানতে চেয়েছে। কোন অ্যাসিডটি? হাইড্রোফ্লোরিক অ্যাসিড, HF, হাইড্রোফ্লোরিক অ্যাসিড। কেন কেন রাখা যায় না? কাচের মধ্যে কি থাকে? কাচের মধ্যে থাকে সিলিকা। কি থাকে? সিলিকা। ওকে, সিলিকা। এই কাঁচের মধ্যে যে সিলিকা থাকে না, এই সিলিকার সঙ্গে HF বিক্রিয়া করে এই কাঁচটাকে নষ্ট করে দেয়, তখন কি সেই কাঁচ গলে যায়, তার জন্য HF আমরা রাখতে পারবো না। বুঝতে পেরেছো? তাই কাচের পাত্রে HF রাখা হয় না, কারণ সিলিকার সঙ্গে এই HF বিক্রিয়া করে ফেলে। নেক্সট প্রশ্ন। কোষের ভেতরে শ্বসন প্রক্রিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রেবস চক্র কোষের কোথায় সম্পন্ন হয়? বলো, এই যে ক্রেবস চক্রটা কোষের মধ্যে কোন জায়গায় সম্পন্ন হয় এটাই জানতে চেয়েছে। কোথায় সম্পন্ন হয়? এটি মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। বোঝা গেল? এটি কোষীয় শ্বসনের গুরুত্বপূর্ণ একটা ধাপ কিন্তু এই ক্রেবস চক্র। বোঝা গেল? নেক্সট। উদ্ভিদের C4 চক্রের সংশ্লেষণ সম্পন্নকারী পাতায় যে ধরনের অভ্যন্তরীণ গঠন দেখা যায় তাকে কি বলা হয়? বলো, C4 চক্র। কিছু কিছু উদ্ভিদে C4 চক্রের মাধ্যমে যে সালোক সংশ্লেষ সম্পন্নকারী পাতায় যে বিশেষ ধরনের অভ্যন্তরীণ গঠন দেখা যায় সেই গঠনটাকে কি বলা হয়? এটাই জানতে চেয়েছে। কি বলা হয়? কি বলা হয়? ক্রান্স অ্যাটানমি। ওকে, ক্রান্স অ্যাটানমি। বুঝতে পেরেছো? ক্রান্স অ্যাটানমি বলা হয়। এটা কোন কোন উদ্ভিদে দেখা যায় বলতে পারবে? এটা হচ্ছে গিয়ে এই ভুট্টা, হ্যাঁ, আখ, এইসব জাতীয় উদ্ভিদে দেখতে পাওয়া যায় এই C4 চক্র। বোঝা গেল? যেই অভ্যন্তরীণ গঠনটাকে তাহলে কি বলবো আমরা? ক্রান্স অ্যাটানমি বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন। দুটি ভিন্ন বাস্তুতন্ত্র ও ইকোসিস্টেমের মধ্যবর্তী ক্রান্তিকালীন বা সংযোগকারী অঞ্চলকে পরিবেশ বিজ্ঞানে কি বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপের প্রশ্ন যেটা পরিবেশ বিজ্ঞান থেকে আসে। বলো, কি হবে উত্তর? এটা বলা হবে ইকোটোন। অপশন সি হয়ে যাবে উত্তর। এই ইকোটোন মানেটা কি বলো তো? ইকোটোন, ইকোটোন বা ধরো কোনো একটা ধরো দুটো মাঝখানে, যেমন ধরো কোনো একটা বন ধরলে একটা বন আছে আর একটা হচ্ছে গিয়ে তোমার তৃণভূমি আছে। তৃণভূমি,
ভূমি আছে। ওকে, তৃণভূমি। এই তৃণভূমি আর বনের যে মিডল পজিশনে যে সংযোগকারী অঞ্চল, হ্যাঁ, সেই মিডল বরাবর কোন একটা স্থানকে, বা স্থান নয় এখানে মেনলি, এই যে অন্তর্বর্তী মধ্যকালীন ক্রান্তিকালীন সংযোগকারী অঞ্চল, কোন একটা অঞ্চল, মানে বনও পড়বে না আবার তৃণভূমিও পড়বে না, সেই মিডল টাইপের পজিশনটাকে বলা হয় ইকোটোন। বোঝা গেল? নেক্সট, অর্থনীতিতে যখন মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক স্থবিরতা বা বেকারত্ব একই সাথে দেখা যায় তখন সেই পরিস্থিতিকে কি বলা হয়? বলো, কি বলা হয়? কি বলা হয়? স্ট্যাগফ্লেশন। ওকে, বলা হয় স্ট্যাগফ্লেশন। ওকে, মনে থাকবে। তিনটে জিনিসই একসঙ্গে হচ্ছে। কি কি হচ্ছে? মুদ্রাস্ফীতি বৃদ্ধি হয়ে গেল, ধরো অর্থনৈতিক স্থবিরতা, যেটা ওই যে স্থবিরতাও দেখা দিয়েছে বা বেকারত্ব দেখা দিয়েছে। ঠিক আছে, এই সবগুলো যখন একসঙ্গে হয় সেই পরিস্থিতিকে কি বলা হয়? স্ট্যাগফ্লেশন। ওকে, সেটাকে কি বলা হয়? স্ট্যাগফ্লেশন। নেক্সট, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে হয়েছিল? 1951 থেকে 1956। মনে রাখবে, কোন অর্থনৈতিক মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল? আমি 5 ইয়ার্স প্ল্যান যে সেশনটা নিয়েছি সেখানে ওই ক্লাসটা তোমরা গিয়ে করে এসো, দেখবে সেখানে তোমরা এই 5 ইয়ার্স প্ল্যান থেকে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন জানতে পারবে। বলো, এই প্রশ্নর কি হয়ে যাবে উত্তর? হ্যারোড ডোমার মডেল। ওকে, হ্যারোড ডোমার মডেল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল। এর মেন গুরুত্ব কিসে ছিল বলতো? কৃষি, সেচ, বিদ্যুৎ, এর উপরে কিন্তু মেনলি টার্গেট রাখা হয়েছিল এবং সেটা খুব ভালো সাকসেসফুল হয়েছিল। ওকে, তাহলে হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করেই পরিকল্পনাটা তৈরি হয়। কত সালে? 1951 থেকে 1956 সালে। ওকে, নেক্সট, ভারতের কেন্দ্রীয় ব্যাংক বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রথম 1935 সালে কোন শহরে তার কার্যালয় নিয়ে প্রতিষ্ঠা হয়? তাহলে এইটুকু মনে রাখতে হবে, আরবিআই প্রতিষ্ঠা কবে হয়? 1935। ওকে, এবার জিজ্ঞাসা করেছে কোন শহরে তার প্রধান কার্যালয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। বলো, কোথায়? কোথায় হয়েছিল? কলকাতাতে। প্রথমে কোথায় এস্টাবলিশড হয়েছিল? কলকাতাতে। কবে? 1935। বোঝা গেল? বোঝা গেল? কিন্তু এখন বর্তমানে সদর দপ্তর কোথায় আছে বলতে পারবে? এখন বর্তমান সদর দপ্তর আছে মুম্বাই। কোথায়? মুম্বাই। ওকে, বর্তমান সদর দপ্তর কোথায় আছে? মুম্বাই। নেক্সট, 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশদের সমান্তরালভাবে মেদিনীপুরের তমলুকে যে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল তার সর্বাধিনায়ক কে ছিল? বলো, প্রশ্নগুলো কিন্তু খুব ঘেটে ঘেটে আনা হয়েছে। ঠিক আছে, যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে আমি কালেক্ট করে আনার চেষ্টা করি এই সমস্ত মক টেস্টে। বলো, তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল, তার সর্বাধিনায়ক কে ছিল? বলো, কি হয়ে যাবে উত্তর? সতীশ চন্দ্র সামন্ত। ওকে, অপশন বি হয়ে যাবে উত্তর। কবে? এর সালটা মনে রাখবে, 1942। বোঝা গেল? 1942 সালে মেদিনীপুরের তমলুক অঞ্চলে কিন্তু এটা গঠন হয়েছিল। ঠিক আছে, নেক্সট, 1945 সালে আজাদিন ফৌজের বন্দী সেনাদের পক্ষে দিল্লির লালকেল্লায় ঐতিহাসিক বিচারে আইনজীবীদের প্যানেলের প্রধান বা লিড লয়ার কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন। বলো, কে ছিলেন? কে ছিলেন? ভুলাভাই দেশাই। ওকে, ভুলাভাই দেশাই ছিলেন আমাদের প্যানেলের প্রধান বা লিড লয়ার। বোঝা গেল? লিড লয়ার। নেক্সট, লর্ড লিটনের সময় পাস হওয়া কুখ্যাত ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কোন ভাইসরয় এসে রদ বা বাতিল করেছিলেন? বলো, তাহলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কবে হয়েছিল? 1878 সালে। বলছে যে লর্ড লিটনের সময় পাস হওয়া কুখ্যাত ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কোন ভাইসরয় এসে রদ বা বাতিল করেছিলেন? কে রদ বা বাতিল করেছিলেন? কে বাতিল করেছেন? লর্ড রিপন। ওকে, লর্ড রিপন। এটুকু মনে রাখবে যে তাহলে প্রবর্তন কে করেছিলেন? লিটন। ওকে, প্রবর্তন কে করেছিলেন? লিটন। আর মানে বাতিল বা রদ করেছিলেন লর্ড রিপন। এটুকু মনে রাখবে। ওকে, নেক্সট প্রশ্ন, মানুষের শরীরে করোটিক স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ এর সংখ্যা মোট কত জোড়া? ঠিক আছে, এটুকু মনে রাখবে, জোড়া। ডব্লিউবিসিএস ও ডব্লিউবিপিএসসি তে আসা প্রশ্ন। বলো,
কত জোড়া হয়ে যাবে? করটিস স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভের সংখ্যা 12 জোড়া। ওকে, কয় জোড়া? 12 জোড়া বা 24টি বললেও 24টিও দিয়ে দেয় পরীক্ষায়। হ্যাঁ, 12 জোড়া বা 24টি। আর যদি বলা হয় স্পাইনাল নার্ভস, স্পাইনাল নার্ভসের সংখ্যা কত বলতে পারবে? স্পাইনাল নার্ভস কত? 31 জোড়া। কত জোড়া? 31 জোড়া। ওকে, দুটোই মনে রাখবে। তাহলে হচ্ছে গিয়ে তোমার ক্রেনিয়াল নার্ভস বা করোটিস স্নায়ুর সংখ্যা কত? 12 জোড়া বা 24টি। আর হচ্ছে স্পাইনাল নার্ভসের সংখ্যা 31 জোড়া। ওকে, বোঝা গেল? নেক্সট দেখো, আমরা মক টেস্ট 1-এ টোটাল গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন আলোচনা করলাম। সেখানে ইতিহাস, ভূগোল, অর্থনীতি এবং সায়েন্স থেকে প্রশ্ন ছিল। 30টা প্রশ্নের মধ্যে তোমাদের কটা প্রশ্ন তোমরা পেরেছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সেশনটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থেকো। আমাদের একাডেমিক পাঠশালা চ্যানেলে কন্টিনিউ সায়েন্স, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে রিলেটেড প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়। আপকামিং এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ সেট নিয়ে আলোচনা করা হয়। প্রতিদিন সেশনগুলো দেখো, তাহলে তোমাদের অবশ্যই এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের একাডেমিক পাঠশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেল আইকন বোতামটিও প্রেস করে রেখো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।